ঋণ খেলাপির জন্য দায়ী হবেন সংশ্লিষ্ট ব্যাংকার, গভর্নরের হুঁশিয়ারি। ভ্যাট কাঠামোর ব্যাপক সংস্কারের পক্ষে এনবিআর চেয়ারম্যান। প্রতিদিন 2.5 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে চট্টগ্রাম বন্দরে, জানালেন নৌ উপদেষ্টা। নিশ্চিত করা হয়েছে শ্রমিকের ন্যায্য পাওনা। কমতির দিকে পেঁয়াজের ঝাঁজ। স্থলবন্দর দিয়ে আসছে ভারতীয় জাত, লিটার প্রতি ভোজ্য তেলের দাম বাড়ল 6 টাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। ভ্যাট কাঠামোতে ব্যাপক সংস্কারের পক্ষে এনবিআর চেয়ারম্যান ইঙ্গিত দেন নতুন ভ্যাট আইন তৈরির। স্টেট অফ দ্য ইকোনমি বিষয়ক সেমিনারে স্বীকার করেন কর আদায়ের লক্ষ্য অর্জনের ধারে কাছে নেই এনবিআর। গভর্নর বলেন, এক্সচেঞ্জ রেট, ঋণ খেলাপি, মূল্যস্ফীতি সহ অর্থনীতির নানা দিক নিয়ে সরকারকে লড়াই করতে হয়েছে। জানান, একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আগামী সপ্তাহ থেকে অর্থ ফেরত দেওয়া হবে। গভর্নর বলেন, বাংলাদেশে এমন ব্যাংকও আছে যাদের 99% মূলধন খেলাপি হয়ে পড়েছে। হুঁশিয়ারি দেন, ঋণ খেলাপির জন্য সংশ্লিষ্ট ব্যাংকারকে দায়ী করা হবে। পরিকল্পনা কমিশনের জিইডির সদস্য ডক্টর মঞ্জুর হোসেন জানান, গেল 5 বছরে সরকারের বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 1 লাখ কোটি টাকা। এডিপি বাস্তবায়ন পরিস্থিতিও ভালো না। পরিকল্পনা কমিশন বলছে, চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3% থেকে 4.1%। তবে এর পরের অর্থ বছরে তা 5 ভাগ ছাড়িয়ে যাবে। Interest rate reduction is an issue that's coming back from within the government, also from outside the government, and of course the business community. We need to maintain a slightly positive real rate of policy. গত অর্থ বছরে আমরা 3,78,000 কোটি টাকা আদায় করেছি। সুতরাং আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নেই। এটা হলো বাস্তবতা। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে। প্রতিদিন আনুমানিক 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয়। সচিবালয় ব্রিফিংয়ে এমনটাই বলেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন তারা সিটি কর্পোরেশনের না হয়ে বন্দর কবজা করার চেষ্টা করেছেন। চট্টগ্রাম বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে ফেলতে চেয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান ও প্রযুক্তির অগ্রগতি সম্ভব নয়। দেশের স্বার্থে যেটা লাভজনক সেটাই করা হবে। হুমকি ধামকি বড় বিষয় নয়। উপদেষ্টা আরও জানান, শ্রমিক অসন্তোষ দূর করতে গত 1 বছরের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘন করলে বড় নির্মাণ প্রতিষ্ঠান সরকারি কাজ পাবে না। বিদেশি বিনিয়োগ আসছে, বিশেষ করে যদিও এই মন্ত্রণালয়ের অধীনে নয়, পোর্টে। আপনাকে চিন্তা করে দেখেন, এতগুলো বছর কেন বিনিয়োগ আসে? দেশে যদি বিনিয়োগ না আসে, নতুন কর্মসংস্থান যদি না হয় এবং প্রযুক্তি যদি না আসে বাইরের থেকে, তাহলে আমরা কি সেই আগের মতোই থাকবো? কিছু সংখ্যক লোকের হুমকি ধমকি ইজ নট বিগ ফ্যাক্টর। দেশের যেখানে লাভ হবে সেটা আমরা চেষ্টা করব। কমতির দিকে পেঁয়াজের ঝাঁজ। 2 দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে 30 টাকা। বাজারে আসতে শুরু করেছে নতুন জাত। পাশাপাশি ভারত থেকে আমদানির খবরে কমতির দিকে দাম। তবে বাজারে পেঁয়াজের সরবরাহ কম। এদিকে নতুন নির্ধারিত দামের সয়াবিন তেল এখনও বাজারে আসেনি। পুরনো দামের তেলই হচ্ছে বিক্রি। লিটারে 6 টাকা বৃদ্ধি করে বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করেছে উৎপাদক সমিতি। কয়েক মাস ধরেই প্রতি কেজি 80 থেকে 90 টাকার মধ্যেই স্থির ছিল পেঁয়াজের দাম, কিন্তু হঠাৎ করেই গেল সপ্তাহে দাম ওঠে 150 থেকে 160 টাকায়। সরবরাহ ঘাটতির কথা বলে বাড়িয়ে দেয়া হয় দাম। অস্থিরতা থামাতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত দেয় সরকার। তারপর থেকেই নিম্নমুখী বাজার। কারণ বাজারের পেঁয়াজের আড়তে দেশি পুরনো পেঁয়াজের কেজি এখন 110 থেকে 120 টাকা, কেজিতে কমেছে অন্তত 30 টাকা। যেখানে 60 টাকা কিনতাম এখন 120 টাকা, না তো বেশি না। আমাদের হিসাবে একটা নাগালের বাহিরে হয়ে যাচ্ছে, কারণ সবারই তো সীমিত আয়। দেখেন বাজারে ফাঁকা, কৃষকের করে পেঁয়াজ নাই। নতুন পেঁয়াজটা আসবো এই মাসে কয়দিন আসতেছে, টুকটাক আইতেছে, ফুলজার নাগা এই মাসটা শেষে লাগবে। বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। পাইকারি পর্যায়ে প্রতি কেজির দাম 80 টাকা। এই পেঁয়াজের দামও কেজিতে কমেছে 20 টাকা। আড়তে ভারতীয় পেঁয়াজ দেখা যায়নি, তবে স্থলবন্দর দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম। ইন্ডিয়ান আইতাছে, এজন্য দেশে আগে কমাই দিচ্ছে। কেবল উঠতেছে তো অনেক হয়েছে, কিন্তু পেঁয়াজের সিজনে হারে নাই, আরো 15 দিন লাগবো।
15 দিন পরে একবার ভরপুর আইব, বুঝছেন? পেঁয়াজের আমদানি এখন বর্তমানে কম, কারণ নতুন পেঁয়াজ আমদানি এখনো হয় নাই, পুরান পেঁয়াজের আমদানি অনেক কম। অন্যদিকে মূল্য নির্ধারণের পর সেই দামের সয়াবিন তেল বাজারে এখনো আসেনি। রোববার রাতে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয় 195 টাকা, যা আগের চেয়ে 6 টাকা বেশি। আমাদের যে মালগুলো চলে আসছে এগুলো ওই যে আমরা এখন নতুন দামে বিক্রি করতেছি, যেই দামে সিদ্ধান্ত হয়েছে আর কি, 6 টাকা যে বাড়ছে ওই দামে। গভর্নমেন্টের রেট ফয়সালা হওয়ার আগে ওরা রেট বাড়াই দিয়েছে, তাহলে ওদের থেকে বাড়তি কিছু আশা করা যায় না। এখানে গেল 24 নভেম্বর সরকারের সম্মতি না নিয়ে প্রতি লিটার 198 টাকা দাম ধরে বাজারে তেল সরবরাহ করে উৎপাদক সমিতি। সেই তেলও বিক্রি করছেন কেউ কেউ। 98 টাকা করছে, কিন্তু আমরা তখন নেই যে পুরান রেট দেন, আমরা পুরান রেটে বিক্রি করি। 98 টাকা বিক্রি করতে যা মিলা সাধারণ কাস্টমার এসে ভাই দাম বাড়লো কবে, কি হয়েছে, মানে বেশি কথা বলা লাগে। নতুন দামের তেল বাজারে আসতে সময় লাগবে 2 থেকে 3 দিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রযুক্তির শক্তি, তারুণ্যের অগ্রগতি স্লোগানে রাজধানীর আইডিবি ভবনে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার। সকালে এই প্রযুক্তি পণ্যের মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জহিরুল ইসলাম। 6 দিনের এই আয়োজনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের 11টি স্টল রয়েছে। এসব স্টলে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা সহ নানা গ্যাজেটের সমাহার রয়েছে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে মূল্যছাড়, ক্যাশব্যাক সহ নানা অফার। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত চলবে এই আইটি মেগা ফেয়ার। সপ্তাহব্যাপী এসএমই পণ্যের মেলার দ্বিতীয় দিন চলছে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। অংশ নিয়েছে 350 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। বেশিরভাগের মালিকই নারী উদ্যোক্তা। তৈরি পোশাক খাতের স্টল রয়েছে 74টি, হস্ত ও কারুশিল্পের 54টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাদুকা, চামড়া ও পাটজাত পণ্যেরও স্টল রয়েছে। 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মিলছে বিভিন্ন ধরনের আর্থিক সেবা সংক্রান্ত পরামর্শ। উদ্যোক্তারা জামানতবিহীন ঋণ প্রদানের দাবি তুলেছেন। আমাদের দেশে আগ্রহ আছে, কিন্তু যেহেতু দেশীয় পণ্য এবং ন্যাচারাল প্রোডাক্ট, এটার প্রাইসটা একটু বেশি হওয়াতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে কাস্টমার যারা আছে এদের আমরা কাছে পৌঁছাতে পারছি না। কৌতূহল ভালো, যারা এগুলা বুঝে ব্যবহার করে তাদের কাছে ভালো, কিন্তু কিছু মানুষ আছে এগুলা আর কি বুঝে না। ব্যবসার পরিবেশ উন্নয়নে একসাথে কাজ করবে সিরাজগঞ্জের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত নেতৃবৃন্দ। দুপুরে চেম্বার মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জামায়াতে ইসলামের প্যানেল আমার চেয়ে 3 গুণ ভোট কম পেয়েছে, তাদের একজন প্রার্থীও জিততে পারেনি, তাদের ভরাডুবি হয়েছে। এ সময় সিরাজগঞ্জের নানা সম্ভাবনার দিক তুলে ধরেন চেম্বার সভাপতি। অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। নির্বাচনের সভাপতি পদে সাইদুর রহমান বাচ্চু পেয়েছেন 326টি ভোট, যেখানে জামাত সমর্থিত প্রার্থী পেয়েছেন মাত্র 98 ভোট। দেশের 4র্থ আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে সার সংকটে পড়েছেন চাষিরা। অভিযোগ, ডিলার ও খুচরা দোকানে ঘুরেও চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। এজন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যদিও ডিলাররা বলছেন বরাদ্দকৃত সারের চেয়ে চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষি অফিসের দাবি, চলতি মৌসুমের জন্য সারের মজুদ ভালো আছে। জয়পুরহাট সদর উপজেলার মীর গ্রামের কৃষক গোলাম মোস্তফা চলতি মৌসুমে 25 বিঘা জমিতে আলু আবাদের ইচ্ছা ছিল তার। তবে ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে 75 বস্তা সার প্রয়োজন হলেও জোগাড় করতে পারেননি অর্ধেকও। ফলে সিদ্ধান্তে পরিবর্তন করে কিছু জমিতে সরিষা বোনার উদ্যোগ নিয়েছেন তিনি। আমার সার দরকার অন্তত 3-25 কত হচ্ছে 75 বস্তা, সেখানে হয়রাস পাওয়া গেল 30 বস্তায় হয়নি, যেখানে 2000 টাকা সেখানে এর আগে 2600 টাকা। গোলাম মোস্তফার মতো এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে। নিয়মিত ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার কিনতে পারছেন না তারা। অভিযোগ আছে, নির্ধারিত মূল্যের বেশি অর্থ দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত পরিমাণ সার। 3 দিন থেকে গুটানো ঘোরাফেরা করছি, সারের বরাদ্দ আমরা কম দেখেছি, তা কাজ ফেলে তুই আসি, কিন্তু আমরা সেই পরিমাণ সার পাই না। 4 বিঘা মাটি আলু লাগাছি, 4 বস্তা সার পাচ্ছি, সার আর পাওয়া যাচ্ছে না, টাকা দেও সার পাওয়া যাচ্ছে না। 500 বিঘা আলু লাগাচ্ছি, আর 2 বস্তা আমি কি করবো? ডিলাররা বলছেন, নির্দিষ্ট পয়েন্টে বরাদ্দকৃত সারের চেয়ে কৃষকদের চাহিদা বেশি, তাই অন্য ডিলারের কাছ থেকে সার এনে কৃষকের চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। যে ইউনিয়নে আলুর উৎপাদন কম হয় সেখানেও যে পরিমাণ বরাদ্দ, আর যেখানে আলুর উৎপাদন বেশি হয় ঠিক সেখানেও সম পরিমাণ বরাদ্দ।
এই সমপরিমাণ বরাদ্দ হওয়ার কারণে আমরা চাহিদার তুলনায় বরাদ্দটা আমরা কম পাচ্ছি, এই কারণে এলাকাতে কিছুটা ঘাটতি দেখা যায়। সার সংকটের বিষয়টি মানতে নারাজ কৃষি অফিসের কর্মকর্তারাও। তাদের দাবি, চলতি মৌসুমে মজুদ আছে নির্ধারিত ডোজের সার। আলো নির্ধারিত ডোজ অনুযায়ী যে সার বরাদ্দ থাকার কথা, আমাদের জয়পুরের জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে। ডিসেম্বর পর্যন্ত যে সার দেশের জন্য প্রয়োজন, তার পূর্ণ সারটা দেশে অলরেডি চলে আসছে। আমাদের বাফার এবং শান্তার যে গোডাউন সেখানে আছে। চলতি মৌসুমে জেলায় ৩৯,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নড়াইলের কৃষকেরা এখন পলিশেডে টমেটো চাষ করছেন। শীতের সময়ও ফলাচ্ছেন মানসম্মত টমেটো। প্রতি বিঘা জমিতে খরচ ৩০ থেকে ৪০,০০০ টাকা, আয় হচ্ছে ৩ গুণ। কৃষকরাও বেশি ফলন, ভালো দাম পেয়ে খুশি। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রাম। শীতের শুরুতে এখানকার মাঠ ও পলিশেড ভরে গেছে টমেটোতে। প্রযুক্তি নির্ভর চাষে ফলন ভালো, দামও আশানুরূপ। পলিশেড প্রযুক্তিতে চাষ হওয়ায় টমেটো গাছগুলো থাকছে নিরাপদ। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় শীতের সময়ও ফলন হচ্ছে বেশি, দামও মিলছে ভালো। সপ্তাহে 100-120 কেজি টমেটো বিক্রি করে থাকে। টমেটো চাষ প্রায় লোকে করেছে, তা আল্লাহর ইচ্ছায় এর ভালোই হয়েছে। দেখে আমার খুব ভালো লাগেছে। তো ভালো লাগার কারণে আমি আগামীতে এই ক্ষেত করার আমার খুব ইচ্ছে। কৃষি বিভাগ বলছে, পলিশেড পদ্ধতিতে টমেটো চাষ নড়াইলের কৃষিতে নতুন দিগন্ত খুলেছে। শীতকালেও নিরবিচ্ছিন্নভাবে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি অন্য জেলাতেও পাঠানো হচ্ছে। প্রথমত ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও যেহেতু বাজার মূল্য অনেক বেশি, তাই কৃষকরা তাদের এই যে দামের যে সামঞ্জস্যতা, এটা পুষিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমরা নড়াইল সদরের বেশ কিছু জায়গায় প্রদর্শনী প্লট স্থাপন করেছি। প্রযুক্তি নির্ভর এই চাষে বদলে যাচ্ছে নড়াইলের কৃষকদের জীবন। শীতের লাল টমেটোতে ভরে উঠছে তাদের স্বপ্ন আর সাফল্যের গল্প। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসি সূচক, ডিএসসিতে প্রধান সূচক 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯০৬ পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 6 পয়েন্ট বেড়ে ১,০২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯২ পয়েন্টে। ডিএসসিতে লেনদেন, ডিএসসিতে আজ হাত বদল হয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসসি বাজার পরিস্থিতি, ডিএসসিতে দাম বেড়েছে ২৮৭টি প্রতিষ্ঠানের, কমেছে 53টির। অপরিবর্তিত ছিল 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ওরিয়ন ফিউশন। প্রতিষ্ঠানটির মোট 23 কোটি 27 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,698 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 14 পয়েন্ট এবং সিএসসি 30 সূচক বেড়েছে 1 পয়েন্ট। সিএসসিতে লেনদেন, সিএসসিতে আজ হাত বদল হয়েছে 15 কোটি 76 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 13 কোটি 95 লাখ টাকার শেয়ার। সিএসসি বাজার পরিস্থিতি, সিএসসিতে লেনদেন হওয়া 163টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 82টির, কমেছে 62টির, আর অপরিবর্তিত ছিল 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। গাজায় তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট। চাহিদার অর্ধেকও পৌঁছাতে পারছে না ক্ষতিগ্রস্ত এলাকায়। এতে গৃহস্থালী রান্না থেকে হাসপাতালের জরুরি সেবা সবখানেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। লাখো নাগরিক পাচ্ছে না গ্যাস সুবিধা। ফলে রোগবালাই ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। যুদ্ধবিরতির পরও গাজায় কাটছে না মানবিক সংকট। সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে গ্যাসের ঘাটতি। গৃহস্থলী কিংবা হাসপাতালের জরুরি সেবা, তাপের মাধ্যমে শীত নিবারণ, সবকিছুই এখন থমকে যাওয়ার পথে। হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রবেশের কথা ছিল 660টি জ্বালানিবাহী ট্রাক, কিন্তু ঢুকতে পেরেছে মাত্র 104টি। সরকারের দাবি, গাজায় সিলিন্ডার গ্যাস বিতরণ করা হচ্ছে নিবন্ধিত পরিবারগুলোই। ফলে বরাদ্দ পেয়েছে মাত্র 2,52,000 পরিবার। অথচ প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত 4,70,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা। পরিস্থিতি স্বাভাবিক না হলে খাদ্য সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট ব্যাহতের শঙ্কা বাড়ছে।
গাজার মানুষ যুদ্ধের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে প্রতিদিন। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মানবিক করিডোর না খুললে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় আরও বাড়বে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল এখনকার বিজনেস টুডের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।